মূল পান্ডাদের এখনো ধরা হচ্ছে না কেন? সিবিআই ও রাজ্য সরকার জবাব দাও। মূল পান্ডাদের এখনো ধরা হচ্ছে না কেন? সিবিআই ও রাজ্য সরকার জবাব দাও। তাই তো বলি দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। আরজিকর কাণ্ডে হচ্ছে এক ডাক্তারকে পৈশাচিক ভাবে খুন করা হলো কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। আরজিকর কাণ্ডে ডাক্তারকে পৈশাচিক ভাবে খুন করা হলো কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। আরজিকর কাণ্ডের মূল পান্ডাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই দাবিতে দিকে দিকে ডিওয়াইএফআই সংগ্রাম চলছে, চলবে। এই দাবিতে দিকে দিকে ডিওয়াইএফআই এর সংগ্রাম চলছে, চলবে। ছাত্র যুবর সংগ্রাম চলছে, চলবে। লাল ঝান্ডার সংগ্রাম চলছে, চলবে। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। জিন্দাবাদ। আরজিকর কাণ্ডের মূল পান্ডাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। আরজিকর কাণ্ডের মূল পান্ডাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই দাবিতে দিকে দিকে ডিওয়াইএফআই এর সংগ্রাম চলছে, চলবে। ইনকলাব জিন্দাবাদ। তাই তো বলি দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। ইনকলাব জিন্দাবাদ। আরজিকর কাণ্ডের এই পৈশাচিক হত্যা নিয়ে টালবাহানা করা হলো কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। সকালবেলায় হচ্ছে পদত্যাগ আর বিকেল বেলায় পুরস্কার কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ। দুষ্কৃতীদের দিয়ে তাণ্ডব ঘটানো হলো কোন স্বার্থে? মুখ্যমন্ত্রী জবাব দাও। আরজিকর কাণ্ডের হচ্ছে প্রমাণ ও তথ্য লোপাট করা চলছে না, চলবে না। তথ্য প্রমাণের লোপাট করার জন্য গুন্ডা বাহিনী দিয়ে আরজিকরে ভাঙচুর চালানো হলো কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। এই জবাব তোমায় দিতে হবে। এই জবাব তোমায় দিতেই হবে। ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন জিন্দাবাদ। তাই তো বলি দিকে দিকের বিরুদ্ধে জনমত গড়ে তুলুন। দিকে দিকের বিরুদ্ধে জনমত গড়ে তুলুন। ইনকলাব জিন্দাবাদ। পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়। পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়। প্রশাসন তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়। শুভবুদ্ধি মানুষ তোমরা চিন্তা করো। তোমার মেয়েও হচ্ছে বড়। ইনকলাব জিন্দাবাদ। এই ধারাবাহিক ভাবে পশ্চিম বাংলায় নারী নির্যাতন বাড়ছে কেন? মহিলা মুখ্যমন্ত্রী জবাব দাও। এই ধারাবাহিক ভাবে পশ্চিমবঙ্গে মহিলাদের উপর নির্যাতন বাড়ছে কেন? মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জবাব দাও। ওই স্বাস্থ্য সহ শিক্ষা সহ বিভিন্ন খাতে হচ্ছে জুয়া চুরি চলছে কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। এই তাই তো বলি পুলিশ মন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই দাবিতে দিকে দিকে লাল ঝান্ডা লড়ছে, লড়বে। এই দাবিতে দিকে দিকে লাল ঝান্ডা লড়ছে, লড়বে। ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। এই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন জিন্দাবাদ। যে তালবাহানা তার বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে আমরা বদলপুরে ডিওয়াইএফআই এর পক্ষ থেকে একটা পথসভা আমরা আয়োজন করেছি। এই পথসভায় সভাপতিত্ব করবার জন্য আমি কপিল রায়ের নাম প্রস্তাব করছি। আমি এই নাম সমর্থন করছি। উপস্থিত আজকের যে পথসভা বা হাটসভা, এই হাটসভায় উপস্থিত আমাদের দোকানদার বন্ধু, ক্রেতা বিক্রেতা, এমনকি উপস্থিত মা বোনেরা, সবাইকে আমি ডিওয়াইএফআই এর পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের এই যে পথসভা আপনারা শুনলেন যে আমরা কেন পথসভাটা করছি। মূলত আমাদের
সম্প্রতি কলকাতার আরজিকর মেডিকেলে একটা নির্মম একজন মহিলা ডাক্তারের উপর যে আক্রমণ, এমনকি তাকে আমাদের এই পৃথিবীর আলোর থেকে সরে যেতে হলো, চলে যেতে হলো, তার উপর যে পৈশাচিক আক্রমণ, তারই প্রতিবাদে আমাদের এই পথসভা। তো এই পথসভায় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এরিয়া কমিটির অন্যতম সদস্য মাননীয় বাবলু দে মহাশয়, আমাদের যুব জেলা কমিটির সদস্য মাননীয় কমরেড সোনা সরকারকে বলবার জন্য আমি অনুরোধ রাখছি। সম্পূর্ণ ভরসা করছি সেটাও পারছি না, তার কারণ সিবিআই এর আগের যা ঘটনা আমরা দেখেছি তাতে আমরা সিবিআই এর প্রত্যেকটা তদন্তে সম্পূর্ণ সন্তুষ্ট নয়। আমরা দেখেছি বক্তুই থেকে শুরু করে কামদুনি থেকে শুরু করে নারদা সারদা প্রত্যেকটা মামলায় যখন সিবিআই এর হাতে গিয়েছে, একজন চোর জোচ্চোর, একজন ধর্ষণকারী, একজন খুনিকেও এখনো পর্যন্ত সিবিআই অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেনি। সেই জন্যই আজকে আমরা পশ্চিমবঙ্গের মানুষ, সাধারণ মানুষ, আমরা রাস্তায় নেমেছি যে সিবিআই তুমি আর যাই করো, এই তদন্তে যাতে কোনো রকম কারো প্ররোচনায় পা না দিয়ে সঠিক তদন্ত আমরা পাই, তার জন্য আমরা যতদিন প্রয়োজন আমরা রাস্তায় থাকবো। সে 7 দিন হোক আর 70 দিন হোক আর 7 মাস হোক, আমরা আছি রাস্তায় থেকে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তো দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করে আমরা সেইখান থেকে নামবো। এই অঙ্গীকার নিয়ে আমরা ডিওয়াইএফআই আরজিকর মেডিকেল কলেজের সামনে আমরা সেখানে মাচা বেঁধেছি। সেই মাচায় আমরা দিনরাত 24 ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের একটাই দাবি, প্রকৃত দোষী সহ সবাইকে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে এই রাজ্যে, এই সমাজে এমন কোন দুষ্কৃতী আর এই ধরনের নোংরামি করবার সাহস না পায়। এই সমস্ত দাবি নিয়ে আবার আপনাদের কাছে এই নরপিচাচীয় ঘটনার তীব্র নিন্দা জানান, তীব্র ধিক্কার জানান, এই আহ্বান নিয়ে আমি আমার কথা শেষ করছি। এনক্লাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। সমস্ত মানুষকে ডিওয়াইএফআই এর পক্ষ থেকে অভিনন্দন ও লাল সালাম জানাই। আপনারা সভাপতি কথার মধ্য দিয়ে যে কিছুটা জানতে পারলেন যে আজকে আমাদের এইখানে যে পথসভা, এই পথসভাটা কেন হচ্ছে বা হাটের যে সভা কেন হচ্ছে সেটা আপনারা কিছুটা হলেও জানতে পেরেছেন। আমি শুধু আপনাদের কাছে 2-4টে কথা বলবো, পরবর্তীতে বক্তা রয়েছেন, বক্তা বিস্তারিত বলবেন। আমি আপনাদের একটা ঘটনার কথা উল্লেখ করে বলছি। আপনারা জানেন গত 8 তারিখে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য তিনি মারা যাওয়ার পরে তার দেহ যখন 9 তারিখে এনআরএস হসপিটালে হস্তান্তর করা হয়, সেই সময় ডিওয়াইএফআই এর কাছে খবর আসে যে আরজিকর মেডিকেল কলেজে এক নৃশংস খুন হয়েছে এবং তার দেহটা যাতে মানুষ জানতে না পারে এই ঘটনা, তার জন্য তার দেহকে পুড়িয়ে দেওয়ার জন্য যে প্রশাসনের যে চেষ্টা, এই লাশটাকে লুকিয়ে রাতের অন্ধকারে নিয়ে যাওয়ার যে চক্রান্ত, সেটা জানতে পেরে তৎক্ষণাৎ আমাদের ডিওয়াইএফআই রাজ্য সম্পাদিকা কমরেড মীনাক্ষী মুখার্জি সহ কয়েকশো ডিওয়াইএফআই কর্মী সেখানে গিয়ে নিজেদের গাড়ির সামনে বুক আগলে রেখে আজকে এই ঘটনাটা তারা সামনে আনতে পেরেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য জুড়ে প্রত্যেকটা মানুষ জানতে পারছে যে আজকে কি ঘটনা আরজিকর মেডিকেল কলেজে হয়েছে। আপনারা একবার ভাববেন না যে আজকে আমরা যারা জানি যে ডাক্তাররা আমাদের সমাজের একটা উঁচু জায়গায় স্থান করা একটা মানুষ, যাদের সুরক্ষা আমরা সব সময় জেনে থাকি অনেক উঁচু মানের থাকে, আজকে তাদের
যে কর্মস্থল যেখানে তারা কাজ করছে তাদের সেখানে সুরক্ষাটা কোথায় একবার আপনারা ভাববেন। একজন ডাক্তার তিনি রুগী দেখে যখন একটু আরাম করতে পাশের রুমে গিয়েছে, সেখান থেকে তাকে তুলে নিয়ে গিয়ে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তার বর্ণনা দিতে গেলে হয়তো আপনাদেরও চক্ষু চরক গাছ হয়ে যাবে। আমরা পোস্টমর্টম, যেখানে রাজ্য সরকারের পুলিশ প্রশাসন পোস্টমর্টম করেছে, যেটাতে আমরা সন্তুষ্ট নয়, সেখানেও যা যা রিপোর্ট উঠে এসেছে আপনারা কিছুটা হলেও টিভিতে দেখেছেন, যেটা আমরা মুখের ভাষায় বলতে পারি না। তবু দু একটা কথা শুধুমাত্র বলতে চাই। সেই মহিলা ডাক্তারের গায়ে 113টা কামড়ের দাগ পাওয়া গেছে। আপনারা একবার ভাববেন যে তারা কিভাবে নরপিচাস তাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল হসপিটালের ভিতরে, যেখানে আরজিকর হসপিটাল পুলিশ প্রশাসন সব সময় থাকে। আপনারা জানেন, কলকাতায় গেলে দেখতে পাবেন। আপনারা হাজার চেষ্টা করেও যদি কোনো কারণবশত হসপিটালের ভিতরে ঢুকতে চান, আপনারা ঢুকতে পারবেন না। দেখুন অনেক অনেক পুলিশ সেখানে থাকে, কিন্তু সেখানে এত বড় একটা ঘটনা করে ফেললো। আমরা অবাক হয়ে গেলাম। এই ঘটনা যখন ঘটলো আমরা জানলাম, গোটা মানুষ বুঝতে পারলো যে না, যারা করেছে, যারা অন্যায় করেছে তাদের শাস্তি দিতে হবে। এটাই আমাদের প্রশাসনের কাজ, পুলিশের কাজ, এটাই হওয়ার উচিত ছিল। কিন্তু আমরা কি দেখলাম, এই ঘটনা ঘটে যাওয়ার পরে সেখানকার যিনি সুপার ছিলেন তাকে ডাক্তার বললে ভুল, সে নরপিচাস সন্দীপ ঘোষ, তিনি তার বাড়িতে, মহিলাটার বাড়িতে খবর দেন যে উনার মেয়ে নাকি সুইসাইড করেছে। এই বলে তিনি প্রথম খবরটা দেন। এমনকি তার বাড়ির মানুষ যখন হসপিটালে আসে তাদেরকে তার মেয়ের দেহটা পর্যন্ত দেখানো হয়নি। এই হচ্ছে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন, এই হচ্ছে আমাদের রাজ্যের প্রশাসন। শুধু তাই নয়, আপনারা দেখেছেন যে সেই লাশটাকে তারা রাতের অন্ধকারে জ্বালিয়ে দেওয়ার জন্য পুলিশ নিজে দায়িত্ব নিয়ে সেই লাশটাকে চুরি করে নিয়ে চলে যাচ্ছিল কোনো এক শ্মশানে। সেখানে আমাদের কর্মীরা কমরেড মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে তাকে আটকিয়েছিল। আজকে আমরা অবাক হলাম কখন, যখন দেখলাম যে এই ঘটনা জানাজানি হয়ে যাওয়ার পরেও আমরা আশা করেছিলাম যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি একজন মহিলা, সেই মহিলার সম্মান রক্ষার্থে তিনি সেই ধর্ষকদের, সেই খুনিদের, সেই নরপিচাসদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। কিন্তু আমরা অবাক হয়ে গেলাম যখন দেখলাম সেই সন্দীপ ঘোষ চাপের মুখে পড়ে আরজিকর হসপিটাল থেকে তাকে যখন সে পদত্যাগ করলো, সে সকালবেলায় পদত্যাগ করেছে, কিন্তু দুঃখের সাথে হলেও আমাদের বলতে অবাক লাগছে, তাকে বিকেল বেলায় মেডিকেল কলেজ হসপিটালে আবার এক অধ্যক্ষের পদ দিয়ে তাকে বসিয়ে দেওয়া হলো। জানি না কোন স্বার্থে একজন আসামিকে এক কলেজ থেকে প্রিন্সিপাল থেকে সরিয়ে দিয়ে আরেক মেডিকেল কলেজে প্রিন্সিপাল করে দেওয়া হচ্ছে। এইখানে কত বড় চক্রান্ত রয়েছে আমরা সেইখানে অবাক হয়ে যাই। শুধু তাই নয়, আজকে আপনারা দেখলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা তথ্য প্রমাণ যাতে লোপাট হয়ে যায় তার জন্য পুলিশ প্রশাসন থেকে শুরু করে রাজ্য প্রশাসন, রাজ্য সরকারের কি ভূমিকা ছিল। আপনারা দেখেছেন যে জায়গায় তাকে এইভাবে হত্যা করা হলো, ধর্ষণ করা হলো, সেই ঘরটাকে দুদিনের মাথায় ভেঙে দেওয়া হলো। বললো কি যে এখানে পুরাতন বাথরুমের কাজ হবে, ঘরটা নাকি সংস্কার হবে। যে ঘরে এত বড় ঘটনা ঘটে গেল, যে ঘরের তদন্ত হওয়া উচিত, যেখান থেকে হাজার হাজার আসামিদের জন্য হাজার হাজার তথ্য প্রমাণ পাওয়া যাওয়ার কথা, সেই ঘরটাকে তারা ভেঙে দেওয়ার চেষ্টা করলো। শুধু তাই নয়, আপনারা দেখেছেন যে যাতে নির্যাতিতা কোন রকম ভাবে তার সুবিচার না পায় তার জন্য রাজ্য সরকার এবং রাজ্য সরকার যে তৃণমূলের কিছু নেতা মন্ত্রীরা তারা রাস্তায় নেমে মিছিল করলেন। জীবনের হয়তো আপনারা এই অভিজ্ঞতায় প্রথম দেখেছেন নিজের বিরুদ্ধে নিজেকে রাস্তায় নামতে। আমাদের রাজ্য সরকার এইরকম একটা সরকার, অপদার্থ সরকার, যে নিজের ব্যর্থতা ঢাকবার জন্য কয়েকজন সিনেমা আর্টিস্ট যাদেরকে পয়সা দিয়ে নাকা কান্না করবানোর জন্য কিছু কয়েকজন সিনেমা আর্টিস্টকে সাথে নিয়ে তিনি রাস্তায় হাঁটলেন। বললেন তিনি কার বিরুদ্ধে রাস্তায় নামলেন?
নিজের স্বাস্থ্যমন্ত্রী নিজের বিরুদ্ধে রাস্তায় নামলেন, নিজে পুলিশ মন্ত্রী নিজের বিরুদ্ধে রাস্তায় নামলেন। তার ভূমিকা নিয়ে সবাই প্রশ্ন তুলতে শুরু করলো যে কি ব্যাপার। শুধু সেইখানেই তিনি থেমে যাননি। আপনারা খবরে ইলেকট্রনিক মিডিয়ায় আপনারা দেখেছেন, মুখ্যমন্ত্রীর কাছে আমরা আশা করেছিলাম তিনি যেখানে বলার কথা ছিল যে 3 দিনের মধ্যে প্রত্যেকটা আসামিকে ধরে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, সেইখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নিজে কি ঘোষণা করলেন যে মেয়েটা যেহেতু ডাক্তার ছিল অতএব মেয়েটার শরীরের দাম তার মেয়ের বাড়িকে 10 লক্ষ টাকা দিয়ে দেওয়া যেতে পারে। আপনারা বিবেচনা করে দেখুন, একজন ডাক্তারকে এইভাবে খুন হতে হলো, ধর্ষিতা হতে হলো, তার মুখ্যমন্ত্রী 10 লাখ টাকা তার দেহের দাম ঘোষণা করে দিচ্ছে। আমরা অবাক হই। যদিও অবাক হওয়ার কিছু নেই, আপনারা জানেন যখন এর আগেও মুখ্যমন্ত্রী এই ধর্ষণ নিয়ে মহিলাদের দর বেঁধে দিয়েছিলেন, বলেছিলেন যারা বিবাহিত তাদের দর 10,000 আর যারা অবিবাহিত তাদের দাম 30,000। এইভাবে তিনি কিন্তু এর আগেও মহিলাদের ধর্ষণের রেট বেঁধে দিয়েছিলেন। আজকে আমরা সত্যি ব্যথিত কণ্ঠে আমাদের বলতে হচ্ছে যে আজকে আমরা এই রাজ্যে বাস করছি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তার মুখে এই ধরনের কথা। তিনি মহিলাদের সম্মানকে কখনো 10,000 কখনো 30,000 আর ডাক্তার বলে তার দাম 10 লাখ টাকা বাড়িয়ে দিয়ে আজকে সেই ধর্ষণকে চাপা দেওয়ার চেষ্টা, ধর্ষণকারীদের গোপন করার চেষ্টা হচ্ছে। আমরা এমন একটা রাজ্যে বাস করছি যেখানে হাজার হাজার লাখো লাখো মানুষ আজকে রাস্তায় নেমেছে। একটাই দাবি তাদের যে উই ওয়ান্ট জাস্টিস, আমরা বিচার চাই। আমরা বলি, কখনো বলেনি তারা আমাদের এই করে দিতে হবে, মেয়েটাকে সেই করে দিতে হবে। তারা শুধু একটাই দাবি তুলেছিল যে বিচার চাই, যারা প্রকৃত আসামি তাদের ধরতে হবে, ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এটাই ছিল মূল দাবি। আপনারা আরো দেখেছেন যখন সারা রাজ্য উত্তাল হয়েছে, যখন 14ই আগস্ট রাত্রি 12টার সময় সারা রাজ্যের মহিলা মানুষ, সব শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রাস্তায় নেমেছিল ঠিক আরজি করের সামনে, তখন এই তৃণমূলের গুন্ডা বাহিনী মুখ্যমন্ত্রী তাদেরকে পাঠিয়ে দিয়ে সমস্ত তথ্য লোপাট করবার জন্য আরজি কর হাসপাতালে আক্রমণ চালালো। কেন চালালো আপনারাও বুঝতে পেরেছিলেন, কারণ হাইকোর্টের নির্দেশে সেই দিনই ঘোষণা হয়েছিল সিবিআই তদন্ত করবে। আর মুখ্যমন্ত্রী যেহেতু বলেছিল রবিবারের পরে সিবিআই নিবে, অতএব হাইকোর্ট তার আগেই সিবিআই ঘোষণা করবার জন্য এই মুখ্যমন্ত্রী তাদের দলের কয়েকজন চান্ডা পান্ডা পাঠিয়ে দিয়ে আরজি কর হাসপাতালে আক্রমণ চালায় এবং সেখানে অনেক তথ্য তারা লোপাট করে দেয়। শুধু তাই নয়, আজকে আপনারা জানেন যে বেসিনটা দুষ্কৃতীরা ব্যবহার করেছিল, সেই বেসিনটা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। কাদের স্বার্থে, কিসের স্বার্থে আমরা সব জানি। শুধু তাই নয়, আজকে আপনারা দেখেছেন যে আজকে তৃণমূলের কিছু নেতা, কিছু মন্ত্রী তারা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আজকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ, 3 বারের সাংসদ সুখেন্দু শেখর রায়, তিনি কি বলেছেন রাজ্য পুলিশের উপরে তারও নাকি ভরসা নাই, কারণ তার নামেও নাকি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তাহলে আপনারা বুঝুন এই রাজ্যের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে, পুলিশ প্রশাসন কোথায় দাঁড়িয়ে আছে, যেখানে তৃণমূলের রাজ্যসভার সাংসদকে তারা মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিচ্ছে। সেইখানে দাঁড়িয়ে একজন মেয়ে তার সুবিচার পাবে, সেই আশা করাটাও আমাদের কাছে কল্পনীয়। আমরা এই